আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভবত আপনি এখন পর্যন্ত যা শুনেছেন তার থেকে অনেক বেশি ভয়াবহ। আমরা এখন এমন এক সময় দাঁড়িয়ে আছি যেখানে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা আর কোনো কাল্পনিক গল্প নয়। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের অভূতপূর্ব হুমকি, লিথুয়ানিয়ায় রাশিয়ার হাইব্রিড আক্রমণ এবং ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক প্রস্তুতি, এই তিনটি ঘটনা একসাথে মিলে তৈরি করছে এক অভূতপূর্ব আন্তর্জাতিক সংকট। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব কেন ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করতে চাইছেন এবং কিভাবে এটি ন্যাটোকে ভেঙে দিতে পারে, লিথুয়ানিয়ায় রাশিয়ার গোপন যুদ্ধ এবং জার্মানির ভয়াবহ ওয়ার গেম এর ফলাফল, ইরানের সাথে আমেরিকার সংঘর্ষের দ্বারপ্রান্তে পৌঁছানো এবং এর ভয়াবহ পরিণতি। তো চলুন শুরু করা যাক আজকের এই বিস্ফোরক বিশ্লেষণ। বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প, ন্যাটো, ভ্লাদিমির পুতিন এবং ইরান, একটি বিস্ফোরক বিশ্লেষণ। বন্ধুরা, 2025 সালে জানুয়ারি থেকে শুরু হওয়া এই গ্রিনল্যান্ড সংকট এখন 2026 সালে এসে এক ভয়াবহ রূপ নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র গ্রিনল্যান্ড কিনতে চাননি, তিনি সামরিক শক্তি প্রয়োগ করে এটি দখল করার হুমকি দিয়েছেন এবং এটি কোনো সাধারণ হুমকি নয়। ট্রাম্প ডেনমার্কের ওপর 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন যে আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অপরিহার্য। কিন্তু প্রকৃত কারণ কি? গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব। প্রথমত, গ্রিনল্যান্ডের অবস্থান, এটি উত্তর আমেরিকা এবং ইউরোপের মাঝখানে অবস্থিত এবং আর্কটিক অঞ্চলের প্রবেশদ্বার। রাশিয়া এবং চীন যখন আর্কটিকে তাদের উপস্থিতি বাড়াচ্ছে, তখন আমেরিকার জন্য গ্রিনল্যান্ডের গুরুত্ব অপরিসীম। দ্বিতীয়ত, বিরল খনিজ সম্পদ। গ্রিনল্যান্ডে রয়েছে নিউডিয়াম, ডিসপ্রোসিয়াম, লিথিয়াম, যা আধুনিক প্রযুক্তির জন্য খুবই দরকার। বর্তমানে এই খনিজের 90% চীন নিয়ন্ত্রণ করে। ট্রাম্প চীনের একচেটিয়া নিয়ন্ত্রণ ভাঙতে চান। তৃতীয়ত, সামরিক ঘাঁটি। আমেরিকা ইতিমধ্যে গ্রিনল্যান্ডে পিতুফিক স্পেস বেস পরিচালনা করে, যা ব্যালিস্টিক মিসাইল সতর্কতা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। ডেনমার্ক এবং ইউরোপের প্রতিক্রিয়া। কিন্তু এখানে মূল সমস্যা হলো গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং ডেনমার্ক ন্যাটোর সদস্য। ট্রাম্পের হুমকি মানে একটি ন্যাটো সদস্য দেশ অন্য একটি ন্যাটো সদস্যকে আক্রমণ করতে চাইছে। ডেনমার্ক স্পষ্ট করে দিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুটে বুরুক ইগেডে বলেছেন, আমি তার মুখের ভাষায় বলছি, আমরা ডেনিশ হতে চাই না, আমেরিকা হতে চাই না, আমরা গ্রিনল্যান্ডিং হতে চাই। জার্মানি, ফ্রান্স, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ড সবাই গ্রিনল্যান্ডের সৈন্য পাঠিয়েছে অপারেশন আর্কটিক এনভিউডারের নামের একটি যৌথ সামরিক মহড়ার জন্য। কানাডাও এতে যোগ দেওয়ার পরিকল্পনা করছে। ন্যাটোর ভবিষ্যৎ বিপন্ন। ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লয়েন বলেছেন, ইউ সম্পূর্ণভাবে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের পাশে আছে। ন্যাটোর সাবেক কমান্ডাররা সতর্ক করেছেন যে আমেরিকা যদি গ্রিনল্যান্ডে আক্রমণ করে তাহলে এটি হবে ন্যাটোর শেষ। কানাডার সাবেক প্রতিরক্ষা প্রধান জেনারেল ওয়েন আয়ার বলেছেন, এটি হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে গড়ে ওঠা নিরাপত্তা ব্যবস্থার পতন। জানুয়ারি 21, 2026 দাভোসে ট্রাম্প তার অবস্থান কিছুটা নরম করেছিলেন এবং বলেছিলেন তিনি সামরিক শক্তি ব্যবহার করবেন না, কিন্তু এরপরেও তিনি ফ্রেমওয়ার্ক অফ এ ফিউচার ডিল এর কথা বলেছেন, যা কার্যত আমেরিকাকে গ্রিনল্যান্ডে আরো বেশি নিয়ন্ত্রণ দেবে। প্রশ্ন হলো, ট্রাম্প কি সত্যি পিছু হটছেন নাকি এটি একটি কৌশলগত পিছে হাঁটা? ইতিহাস বলে ট্রাম্প যখন কিছু চান তখন সহজে ছাড়েন না। লিথুয়ানিয়া একটি ছোট্ট বাল্টিক দেশ যা ন্যাটোর সদস্য, কিন্তু রাশিয়ার সঙ্গে এর সরাসরি সীমান্ত রয়েছে, এটা ভুলে গেলে চলবে না। এবং এখানে চলছে একটি ভয়ঙ্কর হাইব্রিড যুদ্ধ। হাইব্রিড যুদ্ধ মানে হলো প্রচলিত সামরিক আক্রমণের পরিবর্তে সাইবার হামলা, গুপ্তচর বৃত্তি, মনস্তান্ত্রিক অপারেশন এবং নাশকতার মাধ্যমে শত্রুকে দুর্বল করা, এবং ভ্লাদিমির পুতিন এই কৌশলে মাস্টার। লিথুয়ানিয়া আসলে কি ঘটছে? 2026 সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী
লিথুয়ানিয়ায় মোতায়েন জার্মান সৈন্যরা অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন। কি? নাম্বার 1, নজরদারি এবং মনস্তাত্ত্বিক হামলা। জার্মান সৈন্যরা রহস্যময় ফোন কল পাচ্ছেন। একজন সৈন্য বাড়িতে ফোন করে 30 মিনিট কথা বলেছেন। কিছুক্ষণ পরে তিনি একটি অজানা নম্বর থেকে ফোন পান এবং সেই ফোনে তার নিজের কথোপকথন রেকর্ড করা অবস্থায় তাকে শোনানো হয়। কি ভয়ঙ্কর কথা। নাম্বার 2, ড্রোন নজরদারি। সামরিক মহড়ার সময় রহস্যময় ড্রোন দেখা যাচ্ছে যা স্পষ্টভাবে গুপ্তচর বৃত্তি করছে। নাম্বার 3, বেলারুশ থেকে বেলুন। বেলারুশ থেকে সিগারেট ভর্তি বেলুন লিথুয়ানিয়া এবং পোল্যান্ডের আকাশ সীমায় প্রবেশ করছে, যার ফলে বিমান চলাচল বন্ধ করতে হচ্ছে। এগুলো সাধারণ চোরাচালান নাকি সামরিক পরীক্ষা? কি চালাচ্ছেন এগুলা পুতিনের মাস্টার মাইন্ড কিছুদিন পরে টের পাবে এই ন্যাটোভুক্ত দেশগুলো। নাম্বার 4, সীমান্ত লঙ্ঘন। রাশিয়ার ফাইটার জেট লিথুয়ানিয়ার আকাশ সীমায় প্রবেশ করছে। ডিসেম্বরে 2025-এ রাশিয়ার সীমান্ত রক্ষীরা এস্তোনিয়ার ন্যাটো অঞ্চলে অনুমতি ছাড়া প্রবেশ করেছিল, মনে আছে নিশ্চয়ই আপনাদের। নাম্বার 5, অবকাঠামো নাশকতা। রেলপথ, লজিস্টিক হাব এবং ইউক্রেনের সরবরাহের জন্য ব্যবহৃত বাণিজ্যিক অবকাঠামোতে সমন্বিত নাশকতা চালানো হচ্ছে। জার্মান সংবাদপত্র ডি ওয়েল্ট এবং জার্মান ওয়ার গেমস সেন্টার একটি যুদ্ধ অনুশীলন পরিচালনা করেছে। এতে অংশ নিয়েছিলেন সাবেক ন্যাটো কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সামরিক কমান্ডার এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা। সিনারিও অক্টোবর 2026। তারা যে গেমটা বানিয়েছে সিনারিওটা রেখেছে এই সময়কালে ইউক্রেনের যুদ্ধবিরতির পর। মানে তারা ভাবছে গেমটা যখন তৈরি করেছে যুদ্ধটা থেমে গেছে, তারপরে কি হচ্ছে শুনুন। বেলারুশে 1200 রাশিয়ান সৈন্য মোতায়েন। রাশিয়া ক্যালিনিনগ্রাদে মানবিক সংকট তৈরি করে এবং লিথুয়ানিয়ার মধ্যে দিয়ে একটি করিডোর দাবি করে। ফলাফল হয় মাত্র 3 দিনে রাশিয়া সুয়াজকি গ্যাপ দখল করে নেয়। এটি হলো সেই সংকীর্ণ 60 মাইল দীর্ঘ করিডোর যা বাল্টিক দেশগুলোকে বাকি ন্যাটোর সাথে সংযুক্ত করে। আরো ভয়াবহ বিষয়, জার্মানি ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক সামরিক প্রতিক্রিয়ার পরিবর্তে কূটনীতি এবং সম্মতি খোঁজায় ব্যস্ত ছিল। কার্নেগি রাশিয়া ইউরেশিয়া সেন্টারের পরিচালক আলেকজান্ডার গ্যাবুয়েভ, যিনি ওয়ার গেমে পুতিনের ভূমিকায় অভিনয় করেছিলেন, তিনি বলেছিলেন, আমরা আবিষ্কার করেছি যে তাদের প্রতিক্রিয়া ন্যাটো রক্ষার জন্য পর্যাপ্ত হবে না। ন্যাটোর দুর্বলতা প্রকাশ। এই ওয়ার গেমে প্রকাশ করেছে ইউরোপ রাশিয়ার দ্রুত আক্রমণের জন্য প্রস্তুত নয়। রাজনৈতিক ইচ্ছাশক্তি সামরিক ক্ষমতার চেয়েও বড় সমস্যা। একবার ফল্ট অ্যাসেম্বলি মানে সম্পূর্ণ সত্য তৈরি হলে তা পরিবর্তন করা অত্যন্ত কঠিন। জার্মানি এখন লিথুয়ানিয়া একটি সাজোয়া ব্রিগেড মোতায়েন করেছে, কিন্তু প্রশ্ন হলো রাজনৈতিক ইচ্ছাশক্তি কি আছে? বন্ধুরা, এবার আসি তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে বিপজ্জনক সংকটে। ইরানের সাথে আমেরিকার সম্পর্ক এখন এমন এক পর্যায়ে যেখানে যে কোনো মুহূর্তে বড় সংঘর্ষ ঘটতে পারে। ইরানে গণবিদ্রোহ এবং সরকারের নিষ্ঠুর দমন। 2026 সালের জানুয়ারিতে ইরানে ব্যাপক গণবিদ্রোহ শুরু হয়, কারণ অর্থনৈতিক পতন হয়। 50 বছরের দমন, অব্যবস্থাপনা, দুর্নীতি। মানুষ দুগ্ধজাত মাংস এমনকি মটরশুঁটিও কিনতে পারছিল না। প্রতিবাদকারীরা ডিকটেটরের মৃত্যু চাই স্লোগান দিচ্ছিল। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির 86 বছর বয়স হয়ে গেছে, তার বিরুদ্ধে ইন্টারনেট এবং ফোন নেটওয়ার্ক কেটে দেওয়া হয়। ট্রাম্পের সামরিক হুমকি। ট্রাম্প সতর্ক করেছেন, যদি ইরান আরো বেশি প্রতিবাদকারীদের হত্যা করে আমেরিকা ইরানকে অত্যন্ত কঠোরভাবে আঘাত করবে। এবং এটি শুধু কথার কথা নয়, আমেরিকা পারস্য উপসাগরে পাঠিয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী, এক বিশাল আর্মাডা। এটি 2003 সালে ইরাক আক্রমণের পর থেকে সবচেয়ে বড় সামরিক জামায়াত। ফেব্রুয়ারি 7, 2026-এ সেন্টাকম প্রধান অ্যাডমিরাল ব্রেট কুপার, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ইউএসএস আব্রাহাম লিঙ্কনে উঠেছেন। এটি ইরানের প্রতি সামরিক সংকল্পের একটি স্পষ্ট বার্তা। ইরানের পাল্টা হুমকি। ইরান কিন্তু শুধু বসে নেই। ইরানের সামরিক মুখপাত্র সতর্ক করেছেন, পারস্য উপসাগর অঞ্চলে থাকা অসংখ্য মার্কিন সামরিক সম্পদ আমাদের মধ্যম পাল্লার মিসাইলের মধ্যে রয়েছে। সুপ্রিম লিডার সিনিয়র উপদেষ্টা আলী ইহসান খানি বলেছেন, আমরা সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত। যদি মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করে আমরা নিশ্চিতভাবে মধ্যপ্রাচ্যের একটি দেশে আঘাত হানব। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি বলেছেন, ইরান শুধুমাত্র তখনই আলোচনায় বিবেচনা করবে যদি সামরিক হুমকি প্রথমে সরানো হয়। কূটনীতিক নাকি যুদ্ধ?
ফেব্রুয়ারি 2026-এ ওমানে মার্কিন ইরান আলোচনা শুরু হয়েছে, কিন্তু পরিস্থিতি অত্যন্ত জটিল। ট্রাম্পের দাবি কোনো পারমাণবিক অস্ত্র নয়, প্রতিবাদকারীদের হত্যা বন্ধ করো। বিশেষজ্ঞরা বলছেন ইরান যা সর্বোচ্চ দিতে ইচ্ছুক তা আমেরিকা গ্রহণ করতে ইচ্ছুক তার চেয়ে কম। মিডল ইস্ট বিশ্লেষক এলিজাবেথ সুরকভ বলছেন, ট্রাম্পের কাছের লোকেরা আমাকে বলেছে যে তারা বিশ্বাস করে তিনি ইরান আক্রমণ করবেন। ভেনেজুয়েলা উদাহরণ মনে রাখবেন, ট্রাম্প ইতিমধ্যে জানুয়ারি 3, 2026-এ ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করেছেন এবং একটি সাহসী ডেল্টা ফোর্স অভিযানে। ট্রাম্প বলছেন, আমরা ইরানে একটি বিশাল বাহিনী পাঠাচ্ছি, ভেনেজুয়েলার মতো, এমনকি আরো বড়, এবং তিনি পাঠিয়েও দিয়েছেন। যুদ্ধ হলে কি হবে? যদি আমেরিকা ইরান যুদ্ধ হয়, মধ্যপ্রাচ্যে একটি দেশ সরাসরি লক্ষ্যবস্তু হবে। লেবানন থেকে একটি গ্রুপ যুদ্ধে জড়াতে পারে, ইয়েমেন থেকে ইরানের বন্ধুরা রেড সিতে জাহাজ আক্রমণ করবে, পারস্য উপসাগর দিয়ে তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে, তেলের দাম আকাশছোঁয়া হবে, বাংলাদেশ সহ সারা বিশ্বে মূল্যস্ফীতি বিস্ফোরিত হবে। বন্ধুরা, এখন প্রশ্ন হলো এই তিনটি সংকট একসাথে মিলে কি তৈরি করছে? গ্রিনল্যান্ড সংকট দেখাচ্ছে ন্যাটোর সবচেয়ে শক্তিশালী সদস্য অন্য সদস্যদের বিরুদ্ধে হুমকি দিচ্ছে, এটি ন্যাটোর ভিত্তি আর্টিকেল 5 কে প্রশ্নবিদ্ধ করছে। লিথুয়ানিয়া সংকট দেখাচ্ছে রাশিয়া ন্যাটোর দুর্বলতা পরীক্ষা করছে এবং ইউরোপ রাজনৈতিকভাবে সামরিক প্রতিক্রিয়ায় দ্বিধাগ্রস্ত। ইরান সংকট দেখাচ্ছে মধ্যপ্রাচ্যে একটি বিশাল যুদ্ধের সম্ভাবনা, যা বৈশ্বিক শক্তি সরবরাহ এবং অর্থনীতিকে ধ্বংস করতে পারে। ট্রাম্পের ম্যাডম্যান থিওরি, অনেক বিশ্লেষক বলছেন ট্রাম্প ম্যাডম্যান থিওরি ব্যবহার করছেন, ইচ্ছাকৃতভাবে অপ্রত্যাশিত এবং চরম হুমকি দিয়ে প্রতিপক্ষকে ছাড় দিতে বাধ্য করা। কিন্তু বিপদ হলো যখন সবাই ম্যাডম্যান ভূমিকায় অভিনয় করে এবং লক অ্যান্ড লোডেড অবস্থায় মুখোমুখি হয়, তখন ভুলবশত যুদ্ধ শুরু হতে পারে। ভূ রাজনৈতিক প্রভাব, চীন আমেরিকা দ্বন্দ্ব তীব্র হলে আমাদেরকে পক্ষ বেছে নিতে চাপ আসবে, ভারত মহাসাগর অঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধি, আঞ্চলিক নিরাপত্তা অস্থিরতা হবে। আশা কি আছে বন্ধুরা? এই পরিস্থিতি নিঃসন্দেহে ভয়াবহ, কিন্তু সব হারিয়ে যায়নি। গ্রিনল্যান্ড ট্রাম্প দাভোসে পিছু হটেছেন, এটি দেখায় যে কূটনীতির চাপ কাজ করে। ইউরোপ ঐক্যবদ্ধ হয়েছে, ন্যাটো টিকে আছে এখনো। লিথুয়ানিয়া, ইউরোপ এখন সতর্ক, জার্মানি প্রতিরক্ষা খরচ বাড়াচ্ছে, ন্যাটো হাইব্রিড যুদ্ধের বিরুদ্ধে কৌশল তৈরি করেছে। ইরান, কূটনৈতিক আলোচনা চলছে, উভয় পক্ষের যুদ্ধের ভয়াবহ পরিণতি বোঝে, আশা আছে যে বুদ্ধিমত্তা বিজয় হবে। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, ইতিহাস দেখায় যে বড় বড় যুদ্ধগুলো প্রায় ছোট ঘটনা থেকে শুরু হয়। একটি ভুল হিসাব, একটি দুর্ঘটনা, একটি অহংকারী নেতা। আজকের বিশ্ব 1914 সালের চেয়েও আলাদা নয়। তখনও সবাই ভেবেছিল যুদ্ধ হবে না, কিন্তু হয়েছিল। তাই আমাদের সবার দায়িত্ব হলো সচেতন থাকা, সত্য জানা এবং শান্তির পক্ষে কথা বলা। আপনি কি মনে করেন? মন্তব্যে জানান, এবং এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যত বেশি মানুষের কাছে পৌঁছানো যায় তত ভালো। তাই ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী আপডেট মিস না করেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানে আপনার পৃথিবীর কোন প্রান্ত হতে দেখছেন কমেন্টে জানান, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত, আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ, আরো বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, আল্লাহ হাফেজ।